বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল মজিদ, প্রভাষক ইতিহাস। আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের তৃতীয় ক্লাস, সম্ভবত এটা তৃতীয় ক্লাসে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে কোন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কোন কোন সহায়ক নিয়ামকগুলো শিল্প বিপ্লবের মধ্যে একটা যুগান্তকারী বিপ্লবে সংগঠিত হওয়ার পিছনে অবদান ছিল, সেখানে আলোচনা করার চেষ্টা করবো। এখন শিল্প সম্পর্কিত যে আবিষ্কারগুলো বা যে পরিবেশগুলো শিল্প বিপ্লবকে প্রভাবিত করেছিল, যে আবিষ্কারগুলোর কারণে শিল্প বিপ্লবের মতো একটা যুগান্তকারী বিপ্লব সংগঠিত হয়েছিল, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর আগে আমি আলোচ্য বিষয় লিখে দিয়েছি এখানে যে বস্ত্রক্ষেত্রে আবিষ্কার, বাষ্প শক্তির আবিষ্কার, খনিকর্মে কাজ করার যন্ত্র আবিষ্কার, ইস্পাত গলানোর পদ্ধতি আবিষ্কার, যোগাযোগ ব্যবস্থা, গ্যাস বাতি, লেদ মেশিন, কাঁচ শিল্প, রাসায়নিক দ্রব্য, কাগজ শিল্প, এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু তার আগে যেহেতু অনেকগুলো আবিষ্কার এবং আবিষ্কারকের কথা এখানে বলা আছে আমাদের বইয়ে, তো আমি তোমাদের কয়েকটা মাত্র আবিষ্কার এবং আবিষ্কারকের নাম এখানে উল্লেখ করেছি। তোমরা এই কয়েকটা আবিষ্কার ও আবিষ্কারকের নাম মনে রাখতে পারলে পরীক্ষাতে আবিষ্কারক সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আছে সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না। আর এছাড়া তোমাদের ফিউচার বা ভবিষ্যতে যখন পড়াশোনা করবে সাধারণ জ্ঞানের জন্য এই আবিষ্কারগুলোর নাম জানা অতি জরুরি। আমি অনেকগুলো নয়, বেশ কয়েকটা, বলতে গেলে সাত আটটা আবিষ্কারকের নাম লিখছি। এই কয়টা তোমরা যদি মুখস্থ করতে পারো বা মুখস্থ রাখো, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার জন্য সমস্যা হবে না। এটা শুধু তোমাদের সামনে মূল্যায়ন নয়, পরবর্তী যে কোনো পরীক্ষাগুলোর জন্য বা একাদশ শ্রেণীতে আপাতত বা দ্বাদশ শ্রেণী বা ইন্টারমিডিয়েটের এই সময়টার মধ্যে তোমাদের কোনো ধরনের নতুন করে আবিষ্কারকের নাম মুখস্থ না করলেও চলবদ্ধ এখান থেকে তোমাদের নৈবত্তিক বলি বা শর্ট প্রশ্ন থেকে তোমরা এখান থেকে প্রশ্ন পেয়ে যাবো আশা করি। যাই হোক, আজকে শিল্প সম্পর্কিত আবিষ্কার শুরু করার বিষয়টা নিয়ে আলোচনা করব। অষ্টাদশ শতকের শেষ, বিশেষ করে ইংল্যান্ডে বেশ কিছু বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে শিল্প বিপ্লবের মধ্যে একটা যুগান্তকারী বিপ্লব সংগঠনে সহায়ক ভূমিকা রেখেছিল। বিজ্ঞানের আশীর্বাদে নতুন নতুন যন্ত্রপথে উদ্ভাবনের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায় এবং উৎপাদনের গুণগত মানও উন্নত হয়। বৈজ্ঞানিক এই আবিষ্কারগুলোর ফলে মূলত শিল্প উৎপাদন ব্যবস্থা এতটাই অগ্রগতি লাভ করে যে ইংল্যান্ডের সীমা ছাড়িয়ে তখন সমগ্র ইউরোপ এবং ইউরোপেও সেটা ছড়িয়ে পড়ে। বৈজ্ঞানিক যন্ত্রপাতির ছোঁয়ার এই পরিবর্তন হয়েছিল বলে নতুন নতুন বৈজ্ঞানিক বিপ্লব বলা হয়। এই সকল আবিষ্কারও শিল্প বিপ্লবের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, সে সম্পর্কে আমরা নিম্নে আলোকপাত করবো বা জানার চেষ্টা করব। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হলো বস্ত্র শিল্প বা বস্ত্রক্ষেত্রে, যেটা বলবো আমরা বস্ত্রক্ষেত্রের আবিষ্কার। বস্ত্রক্ষেত্রের আবিষ্কারটা যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, শিল্প বিপ্লব কোন শিল্পে প্রথমে সংগঠিত হয়, নিঃসন্দেহে তোমরা বলবা বস্ত্রশিল্প। বস্ত্রশিল্পের মধ্য দিয়ে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। বস্ত্রশিল্প সূচনা ঘটানোর পিছনে কিছু কারণ ছিল। ইংল্যান্ডের যে আবহাওয়া এবং ভৌগোলিক যে অবস্থান, শত অবস্থার কারণে সেখানে কাপাস বা তুলা জাতীয় উদ্ভিদ বা গাছ সেখানে ব্যাপক আকারে জন্মাতো। এছাড়া বলতে গেলে জন্মাতো এই কারণেই ছিল, তুলা বা সুতাই তো হলো কাপড় বা বস্ত্রের হলো একটা কাঁচামাল বলি কিংবা একটা অন্যতম উপকরণ। সেই জিনিসটার খুব প্রাচুর্যতা ছিল সেইখানে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বা প্রথম পর্যায়ে যেটা হলো 1793 সালে জন কে নামক একজন ব্যক্তি, তিনি যেটা করলেন যে তিনি কি করলেন, সুতা কাটার যন্ত্র আবিষ্কার করলেন। তাহলে সুতা কাটার যন্ত্র কি আবিষ্কার করে যদি আমরা বলি, সেটা নাম হবে জন কে আবিষ্কার করেন। উড়ন্ত মাকু, যেটাকে ফ্লাইং শাটল বলা হয়, এরই পরবর্তী সময়টাতে হারগিস সুতা বোনানোর যন্ত্র, অর্থাৎ সুতা কাটার যন্ত্র একজন আবিষ্কার করলেন। হারগিস নামক একজন ভদ্রলোক, তিনি কি করলেন, সুতা বুনানোর যন্ত্র আবিষ্কার করলেন। এবং যেটা হলো, এটা নাম হলো স্পিনিং জেনি আবিষ্কার করেন। এতে হাতের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে কি করা হলো, সুতা তৈরির ব্যবস্থা করা হয়। এবং এর পরবর্তী সময়টাতে বলতে গেলে 1769 খ্রিস্টাব্দে আর্করাইট বয়ন শিল্পে ব্যবহারের জন্য যন্ত্র জল চালিত ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন। জল চালিত বলতে যে যন্ত্রগুলো আবিষ্কার করা হলো সেগুলো চলবে কি দ্বারা, কোন শক্তির দ্বারা, এই জল শক্তিকে কাজে লাগানোর ব্যবস্থাটা আবিষ্কার করেন হলো আর্করাইট। এর ফলে হস্ত চালানোর পরিবর্তে
জল চালিত যন্ত্রের সাথে কি করা হলো, নতুন নতুন মানে যন্ত্র চালানোর কৌশল আবিষ্কার করা হলো। ওয়াটার ফ্রেম কারখানার উপর মানে এটার ফলে ভিত্তি রচনা হলো। এরই ঠিক 1779 খ্রিস্টাব্দে স্যামুয়েল স্পিনিং তিনি কি করছিলেন, জন ওয়াটার ফ্রেমের সমন্বয়ে তিনি একটা করছিলেন যে মিউল। এই যন্ত্রটার মধ্যে কি হলো, এটিও জল শক্তি ব্যবহার করে সুতা কাটা এবং সুতা বনানোর ক্ষেত্রে সমন্বয় করলেন। অর্থাৎ এই যন্ত্রটার সাহায্যে সুতা মানে কি করা হলো, সুতা কাটা এবং সুতা বানানোর জন্য একটা যৌথ যন্ত্র তৈরি করা হলো। এরই একটা পর্যায়ে গিয়ে গিয়ে কার্টরাইট কত সালে, 1700। এই সালগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, শুধু যতটুকু সম্ভব যে একটা যন্ত্র বা আবিষ্কারকের নাম মনে রাখবে তাহলে পরীক্ষার জন্য যথেষ্ট। আমি আলোচনা মানে প্রয়োজন এটা বলতেছি। 1785 খ্রিস্টাব্দে পাওলো আবিষ্কার করেন। এই আবিষ্কারগুলোর ফলে তাঁত শিল্পে একটা যুগান্তকারী পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলি মূলত পরবর্তীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ইংল্যান্ডে প্রচুর পশম উৎপাদন হতো। এই পশম দ্বারা পশমের কাপড় বানানোর যন্ত্র আবিষ্কার হয়। এই আবিষ্কারগুলো অবশ্যই বস্ত্র খাতের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটানো সক্ষম হয়। বাষ্প চালিত ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন যেটাই বলি আমরা, বায়ু শক্তি আর জল শক্তি, এই শক্তিগুলো মূলত সময় সাপেক্ষ বা সময় নির্ভর। এগুলো আসলে ইচ্ছে করলেই কিংবা প্রয়োজন যখন তখন আমরা পেতে পারি না। এটা প্রকৃতির উপর নির্ভর। কোন সময় বায়ু প্রবাহিত হবে বা কোন সময় নদী বা সাগরে জল প্রবাহিত হবে, এগুলা কিন্তু মানুষ এগুলাকে সৃষ্টি বা ক্রিয়েট করতে পারে না, এগুলো প্রকৃতির উপর নির্ভরশীল। এই কারণে ছিল সব সময় তাদের প্রয়োজনীয় যন্ত্রগুলো চালানো অসুবিধা ছিল, কেননা জল, এটা তো বললামই। এই অসুবিধা দূর করার জন্য জেমস ওয়াট, যেটা পরে সবার পরে জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। সবার শেষে লেখা আছে এই বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কে। এই একটা আবিষ্কার বলতে গেলে শিল্প বিপ্লবের গতিকে বহু গুণে ত্বরান্বিত করছেন কিংবা বৃদ্ধি করেছেন। এই বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কি, এই প্রশ্নটা আমরা জীবনের বহু পরীক্ষার মুখে সম্মুখীন হবো। বহু পরীক্ষাতে আমরা এই প্রশ্নটাকে দেখবো। এই প্রশ্নের উত্তর আমরা যদি আমরা জেনে থাকি সেক্ষেত্রে দেওয়ার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, তিনি এই অসুবিধা দূর করার জন্য 1769 খ্রিস্টাব্দে প্রথম কার্যকরী বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার করেন। অবশ্য 1688 খ্রিস্টাব্দে ডেনিস পোপ নামক একজন ফরাসি সর্বপ্রথম বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার করেন, কিন্তু তিনি এই যন্ত্রটা কিভাবে পরিচালিত করতে হবে, চালনা করতে হবে, তার কোনো পরিপূর্ণ কনসেপ্ট তিনি দিতে পারেননি। ঠিক আছে, যাই হোক, জেমস ওয়াটের কার্যকরী বাষ্প ইঞ্জিন আবিষ্কারের ফলে শিল্পক্ষেত্রে অবশ্যই একটা যুগান্তকারী পরিবর্তন হয়। এবং এই কারণে জেমস ওয়াট মানে এই সময় কেমন হচ্ছে বাষ্প যুগের, তাকে বলা হয়েছে বাষ্প যুগের প্রবর্তক বলা হয়েছে। তাহলে এই একটা স্বয়ংক্রিয় মানে স্বচালিত কিংবা নিজের ইচ্ছা মতো পরিচালনা করার মতো একটা যন্ত্র আবিষ্কার করা, এটা একটা ছিল খুবই গুরুত্বপূর্ণ শিল্প বিপ্লবের শুরুতে আবিষ্কারগুলোর মধ্যে। আর এই কারণে তাকে বলা হয়েছে, জেমস ওয়াটকে বলা হয়েছে যে বাষ্প যুগের প্রবর্তক। এর ফলে ইচ্ছা মতো ইঞ্জিন দ্বারা কি করা হতো, যন্ত্র চালানো সম্ভব হতো। এর ফলে বস্ত্র উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায়। 1764 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে 4 মিলিয়ন পাউন্ড তুলা কি হতো, আমদানি হতো। সেখানে 1833 খ্রিস্টাব্দে প্রায় 2000 মিলিয়ন পাউন্ড তুলা সেখানে কি করা হতো, সেই অবস্থাতে উন্নীত হলো। বলা যায় যে এটা আবিষ্কার না হলে শিল্প বিপ্লব বেশি দূর অগ্রসর হতে কিনা সন্দেহ, আসলেই সন্দেহ। কারণ কোন সময় নদীর পানি প্রবাহিত হবে, কোন সময় বায়ু প্রবাহিত হবে, তার উপর ডিপেন্ড করতে হতো। ডেভিড টমসনের মধ্যে শিল্প বিপ্লবের ভিত্তি ছিল বাষ্পের দ্বারা চালানো যন্ত্র। তাহলে এটা অবশ্যই নিঃসন্দেহে একটা যুগান্তকারী আবিষ্কার ছিল। জেমস ওয়াটের অন্যতম কৃতিত্ব হলো বাষ্পের সাহায্যে যন্ত্রপাতি চালানোর মেশিন আবিষ্কার। এরপর থেকে রেলগাড়ি সহ বড় বড় কলকারখানাগুলো বাষ্প শক্তি ব্যবহার শুরু হয়ে যায়। অর্থাৎ একটা যন্ত্রকে কেন্দ্র করে পরবর্তীতে আরো বড় বড় যন্ত্রগুলো কি হলো, সূচনা হলো। খনি গর্ভে কাজ করার জন্য যন্ত্র আবিষ্কার। বস্ত্র ক্ষেত্রে আবিষ্কৃত যন্ত্রগুলো চালানোর জন্য প্রচুর পরিমাণে কয়লা, লোহা, ইস্পাতি সমস্ত দ্রব্যাদি লাগতো। এই যুগে তেল চালিত ইঞ্জিন ছিল না। এই বড় বড় দানব আকৃতির এই কলকারখানাগুলো চালিয়ে রাখার জন্য কয়লার দরকার ছিল। তো যাই হোক, এই সময়টাতে
এমন তো অবস্থায় 1815 খ্রিস্টাব্দে হামফ্রি ডার্বি নামক একজন ব্যক্তি খনি গর্ভে কাজ করার জন্য সেফটি ল্যাম্প আবিষ্কার করেন বা নিরাপদ বাতি আবিষ্কার করেন। এতে খনি গর্ভে আলোর ব্যবস্থা করা হলো এবং নিরাপদে কয়লা উত্তোলন শুরু করা হলো। এর ফলে অধিক হারে কয়লা উৎপাদন বেড়ে যায় এবং এটা নিরাপত্তা তো অবশ্যই দিল, শিল্পের গতি অনেক বেশি বৃদ্ধি পায়। এরপরে গ্যাস ও বৈদ্যুতিক শক্তি ব্যবহারের ফলে উৎপাদন ক্ষেত্রে একটা বিরাট আমূল পরিবর্তন আসে। আমরা পরের যে পয়েন্টটা আলোচনা করব ইস্পাত গলানোর পদ্ধতি। নতুন নতুন কলকারখানা যন্ত্রপাতি নির্মাণের জন্য প্রচুর ইস্পাতের দরকার, প্রয়োজন হয়ে যায়। পূর্বে খনি থেকে প্রাপ্ত লৌহপিণ্ড সেগুলোকে গলানোর কোনো পদ্ধতি কিংবা সিস্টেম জানা ছিল না। এই কারণে আর এছাড়া এইগুলোকে জ্বালানোর জন্য বা গলানোর জন্য প্রচুর পরিমাণ কাঠের প্রয়োজন ছিল এবং তা ছিল শ্রম এবং ব্যয় সাপেক্ষ। এই কারণে সাধারণত ইস্পাতের দ্বারা শুধুমাত্র যুদ্ধাস্ত্র তৈরি করা হতো। 1750 খ্রিস্টাব্দের দিকে বেঞ্জামিন হ্যান্ডসম্যান কি করছিলেন, তিনি একটি আবিষ্কার করেছিলেন, সেটা হলো ইস্পাত গলানোর যন্ত্র পদ্ধতি আবিষ্কার করেন। 1760 খ্রিস্টাব্দে লৌহ গলাবার চুল্লি আবিষ্কার করলে লৌহ ইস্পাতের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন হয়। অর্থাৎ এই জিনিসগুলো দ্বারা শিল্পক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলোর প্রয়োজন যেভাবে বৃদ্ধি পাচ্ছিল, সেই বৃদ্ধিগুলোর ক্ষেত্রে একটা সাপোর্ট কিংবা বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করে। এভাবে 1788 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লোহার উৎপাদন ছিল যেখানে 68,000 টন, 1833 খ্রিস্টাব্দে তা দাঁড়ায় প্রায় 500,000 টনে। যোগাযোগ ব্যবস্থা, শিল্প উন্নতির কাঁচামাল উৎপাদিত পণ্য আনা নেওয়া কিংবা এখান থেকে আরেক জায়গাতে স্থানান্তর, শিল্প কারখানাতে চলাফেরা করার জন্য যোগাযোগ ব্যবস্থা ছিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শিল্প বিপ্লবের যুগে ইট পাথর গলানো পিসের সাহায্যে সকল ঋতুতে পরিবহনযোগ্য যোগাযোগ পদ্ধতি আবিষ্কার হয়। ম্যাকডন নামক একজন ব্যক্তি তিনি যে কাজটা করেছিলেন, রাস্তা নির্মাণে নতুন প্রণালী আবিষ্কার করেন। এটার ফলে কি করা হলো, ইংল্যান্ডের খালগুলোকে নৌকা চলাচলের উপযুক্ত করা হলো। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে 1761 খ্রিস্টাব্দে ম্যানচেস্টার ও ওয়েলসের মধ্যে প্রথম খাল কাটা হয়। এক্ষেত্রে জেমস ওয়াটের আবিষ্কৃত বাষ্পচালিত ইঞ্জিন একটা বিশেষ ভূমিকা রেখেছে। পরবর্তীতে 1822 খ্রিস্টাব্দে প্রথম স্টিমার নির্মিত হয় এবং যোগাযোগ ক্ষেত্রে আবিষ্কার সবকিছু যে আবিষ্কারগুলো হলো এগুলোকে সবকিছু ছাপিয়ে গিয়ে 1825 খ্রিস্টাব্দে স্টিভেনসন তিনি লোহা পাতের উপরে রেল ইঞ্জিন চালনার পদ্ধতি আবিষ্কার করেন। সেটা আমি লিখে ফেলেছি এখানে, তোমরা দেখো। বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিভেনসন তিনি কি করেছিলেন, এই রেল ইঞ্জিন আবিষ্কার করেন, এই ব্যক্তি আবিষ্কার করেছিলেন। যাই হোক, আবিষ্কার করেন স্টিভেনসনের রেল ইঞ্জিনের নাম ছিল সেই সময় রকেট। ম্যানচেস্টার থেকে লিভারপুল পর্যন্ত সর্বপ্রথম রেল চালু হয়। বর্তমানে আধুনিক বিশ্বে রেল যোগাযোগ অন্যতম মাধ্যম। বর্তমান সময় কিন্তু রেল যোগাযোগের গুরুত্বকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। ফলে যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সৃষ্টি হয় বা যোগাযোগের পরিবর্তন হয়, যে পরিবর্তনের সাথে দেশ শিল্পগুলো এগিয়ে যায়। আমরা গ্যাসবাতির কথা বলবো এখন পরবর্তী আলোচনার মধ্যে। বর্তমান সভ্যতার অবদান সভ্যতায় বিদ্যুতের অবদান আসলে অস্বীকার করার কোনো জায়গায় নেই। বলতে গেলে সভ্যতা যে পর্যায়ে আসছে বিদ্যুৎ ছাড়া সবকিছু অচল হয়ে যাবে এরকম একটা বিষয় আছে। কিছু সময়ের জন্য বিদ্যুৎ চলে গেলে সবকিছু অচল হয়ে যায়, থেমে যায়। যখন অন্ধকার নেমে এসে যায় সেই সময় কিন্তু কাজ করা সম্ভব হয় না। কারখানা আছে, শ্রমিক আছে, কাজের জিনিসের উপকরণ আছে, কিন্তু যদি সেখানে আলোর ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কি হবে, কাজ করা কিন্তু সম্ভব হবে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে 1812 থেকে 20 খ্রিস্টাব্দের মধ্যে থেকে সময়কালের মধ্যে প্রথম গ্যাসবাতির আলো জ্বালাবার ব্যবস্থা হয়। এই গ্যাসবাতি যিনি আবিষ্কার করেন তিনি হলো উইলিয়াম মার্ডো। এই আবিষ্কারের মানুষ যেমন আলো সন্ধান করে তেমনি কলকারখানাগুলোতে রাত্রির বেলাও বা যে কোনো সময় চালু রাখা সম্ভব হলো। শহর ও নগরের রাস্তাগুলোতে রাতের বেলা আলোকিত করা সম্ভব হলো। এই গ্যাসবাতি আবিষ্কার শিল্প বিভাগের গতিকে কি করছে, নিঃসন্দেহে ত্বরান্বিত করছিল। আমরা লেদ মেশিন, ইংল্যান্ডের যে বিভিন্ন কলকারখানাগুলো তৈরি করা হলো বা চালু করা হলো, সেই কলকারখানাগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি
এবং সহায়ক কিছু জিনিস এবং যন্ত্রপাতি সেখানে তৈরি করার জন্য, মেরামত করার জন্য কিংবা যন্ত্র উপকরণ তৈরি করার জন্য সেখানে লেদ মেশিনের চালু করা হলো সেই সময়। এর ফলে শিল্প বিপ্লবের যে গতির অবশ্যই নিঃসন্দেহে ত্বরান্বিত হয়। কাঁচ শিল্প যেটা বলবো, কাঁচ শিল্প বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমরা জানি যে কাঁচের ব্যবহারের ফলে কলকারখানাগুলো যেমন মানে আকর্ষণীয় হলো, সুন্দর হলো, নিরাপদ কাজের একটা পরিবেশ তৈরি হয়ে গেল, মানুষের কাজের পরিবেশটা খুব মানে আগের তুলনায় আকর্ষণীয় হলো, উন্নত হলো, শ্রমিকরা ভালো পরিবেশে কাজ করার সুযোগ পেল এবং ভবনগুলো বেশি কাজ করে বেশি করে কি করলো, বেশি স্থানে এই কাজগুলো লাগানো সম্ভব হয়ে গেছিল। পরবর্তীতে রাসায়নিক দ্রব্যের কথা বলবো আমরা। রাসায়নিক দ্রব্য আবিষ্কার শিল্পগুলোকে অবশ্যই বেগবান করেছিল। রাসায়নিক দ্রব্যের ইতিহাসে বলতে গেলে 1764 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন হলো জন বরাক। এর পরেই 1791 খ্রিস্টাব্দে নিকোলাস লেভেলাস আবিষ্কার করেন হলো সোডিয়াম কার্বনেট। এই দুটি আবিষ্কার বিজ্ঞান তো বটে, শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুটি আবিষ্কারের উপর ভিত্তি করে পরবর্তীতে অন্যান্য যে রাসায়নিক বিষয়গুলো ছিল এই বিষয়গুলো তাদের অন্যান্য রাসায়নিক আবিষ্কারে সহায়ক হয়। মূলত এই দুটো আবিষ্কারের ফলে পরবর্তীতে কাঁচ শিল্প, বস্ত্র শিল্প, সাবান শিল্প এবং কাগজ শিল্পে এগুলোর ব্যবহার শিল্প বিপ্লবকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এনে দেয়। কাগজ শিল্পের কথা বলবো আমরা। কাগজ শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। 1798 খ্রিস্টাব্দে নিকোলাস লুইস রবার্ট লম্বা পেপার তৈরির মেশিন আবিষ্কার করেন। এর ফলে অন্যান্য ক্ষেত্রেও রেলিং, সিট এবং চলমান উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব হলো। উপরিক্ত আবিষ্কারগুলোর ফলে ইংল্যান্ডের শিল্পায়িত রাষ্ট্রের মধ্যে অর্থাৎ যে আবিষ্কারগুলোর কথা বললাম নিঃসন্দেহে শিল্পের ক্ষেত্রে ছিল গুরুত্বপূর্ণ। এই কারণে শিল্পায়িত রাষ্ট্রের মর্যাদা পেয়ে গেল ইংল্যান্ড। এর ফলে ইংল্যান্ড অল্প সময়ের মধ্যে অধিক পণ্য উৎপাদন করতে সক্ষম হয় এবং উদ্বৃত্ত পণ্যের জন্য বাজার সৃষ্টি করা সম্ভব হয়। প্রতিষ্ঠিত হয় নতুন নতুন শিল্প শহর যেমন ম্যানচেস্টার, তারপর বার্মিংহাম, গ্লাসগো, লিভারপুল। দেশের বাইরে বাজার সৃষ্টির তাগিদে ইংল্যান্ড নতুন নতুন উপনিবেশ স্থাপনে উদ্বৃত্ত হয়। ইউরোপের অপর রাষ্ট্র ইংল্যান্ডকে অনুসরণ করার পরে ইংল্যান্ডের যে শিল্পের অগ্রগতি আমরা বিভিন্ন আবিষ্কারগুলো বললাম, আবিষ্কারগুলোর ফলে ইংল্যান্ড কি হলো, ইংল্যান্ডের শিল্পের একটা অন্যতম শিল্পের শহরে পরিণত হলো, শিল্পের নগরে পরিণত হলো। তারপরে উদ্ধৃত পণ্যগুলো বিদেশে রপ্তানি করার জন্য কিংবা সেটা থেকে মুনাফা অর্জনের জন্য বিভিন্ন জায়গাতে বাজার সৃষ্টি করার কারণে তারা উপনিবেশ সৃষ্টি করলো। এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। ইংল্যান্ডের শিল্পের অগ্রগতি যদি আমরা আলোচনা করি, এটুকু আলোচনা করব। পরবর্তী ক্লাসের মধ্যে শিল্প বিপ্লব পরবর্তী কি কি প্রভাব পড়ছিল সেটা আলোচনা করবো। পরের ক্লাসে আমি জাস্ট শিল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করবো। 1800 শেষ আলোচনায় প্রায় এখন 1830 সালের দিকে ইংল্যান্ডের অগ্রগতি থেকে বয়ন ইস্পাত শিল্পের উন্নতি সাধিত হয়। কুটির শিল্পের পরিবর্তে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। সর্বক্ষেত্রে যুদ্ধের ব্যবহার শুরু হয়। যন্ত্রের ব্যবহার শুরু হয়। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। 1860 সালের পর গ্যাসের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পায়। এ সময় রবার শিল্পের উন্নতি ঘটে। 1850 সালের পরে জাহাজ নির্মাণের ক্ষেত্রে কাঠের পরিবর্তে ইস্পাতের ব্যবহার শুরু হয়ে যায়। তাহলে আমরা যদি এই জাহাজ শিল্প বলি বা নৌকা যে কথাগুলো বলি, এগুলা কিন্তু অনেক পুরনো শিল্প। এই শিল্পগুলো মূলত ইংল্যান্ডে 1850 সালে আগে যে কাঠ ব্যবহার করা হতো তারপর থেকে সেটা ইস্পাত ব্যবহার করা শুরু হলো। 1870 সালে বৈদ্যুতিক আলো ও শিল্প কারখানা, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার শুরু হয়। এই সময়ে নৌযানের তেমন উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও 1838 খ্রিস্টাব্দে বাষ্পচালিত দুটি জাহাজ আটলান্টিক মহাসাগরে পাড়ি দেয়। 1830 থেকে 70 সালে ইংল্যান্ডের যৌথ কারবারের সূত্রপাত ঘটে। প্রথম দিকে দারিদ্র, কর্পোরেট ও ওয়ার্ড জনগোষ্ঠীর লোকেরা নিজেদের সামান্য মূলধন ও পরিশ্রমের দ্বারা তারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা তৈরি করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানাগুলো তৈরি করার পরেও যেটা হলো যে এখান থেকে যে উদ্বৃত্ত মুনাফা হতো, এই মুনাফাগুলোর দিকে বিত্তশালী বা যারা ধনী ছিলেন তারাও কি করলেন, তারা মনে করলেন যে আসলে শিল্প বিনিয়োগ করা অনেক লাভজনক, তারাও সেখানে এগিয়ে আসার চেষ্টা করলেন। এর পরবর্তী সময়টাতে বলতে গেলে পরবর্তীতে ইংরেজদের যৌথ বিনিয়োগ যেটা বললাম যে 1830 থেকে 70 সালের মধ্যে যৌথ কারবারের সূত্রপাত হয়। পরবর্তীতে কি করা হলো, তারাও বিনিয়োগে অগ্রসর হয় বা অর্থ বিনিয়োগ করে। ফলে ক্ষুদ্র কলকারখানাগুলো বৃহৎ শিল্প কারখানা পরিণত হয়।
এভাবেই একই কারখানার বিভিন্ন জনের অর্থ বিনিয়োগের ফলে যৌথ কারবার উদ্ভব হয়। এ সময় শিল্পপতিগণ বড় বড় কারখানা গড়ে তোলে, সেগুলোতে শিল্প বিশেষজ্ঞ এবং দক্ষ শ্রমিক তারা নিয়োগ করে। এভাবে ইংল্যান্ড পুঁজিবাদের উদ্ভব হয়। সর্বোপরি এ সময় ইংল্যান্ডের শিল্পের অগ্রগতির কারণে সার্বিক সমৃদ্ধি লক্ষ্য করা যায়। ইংল্যান্ডে যে অবস্থা পরিপ্রেক্ষিতে শিল্প বিপ্লব হলো, এর পরবর্তী প্রভাবগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। শিল্প বিপ্লব থেকে সেকেন্ড ইয়ারে বা দ্বাদশ শ্রেণীতে দুটি প্রশ্ন আছে। প্রশ্নগুলো মূলত আমি যতটুকু আলোচনা করছি এখান থেকে উত্তর দেওয়া সম্ভব হয়, আমার চাওয়া এটুকুই। তারপর আমি পরবর্তী ক্লাসগুলো নেব। পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরও একটু আলোচনা করার চেষ্টা করব। সেই ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।